লোহিত সাগরে হুতিদের রক্তচক্ষু, উত্তাল মধ্যপ্রাচ্য, কাঁপছে বিশ্ব বাণিজ্য। রণক্ষেত্র মধ্যপ্রাচ্যের বুক চিরে এবার যেন এক মহা সুনামি আছড়ে পড়ল লোহিত সাগরে। ইরান আর ইসরায়েলের মধ্যে পাল্টা হামলার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই এবার রণহুঙ্কার দিয়ে ময়দানে নেমে পড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের জন্য লোহিত সাগরের চাবিকাঠি যেন চিরতরে তালাবদ্ধ করে দিল তারা। ঘোষণা এসেছে সাফ, ইসরায়েলের কোনো জাহাজ লোহিত সাগরে পা রাখলেই তা ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। একদিকে হরমুজ প্রণালীর শ্বাসরুদ্ধ করা অবস্থা, অন্যদিকে লোহিত সাগরে হুতিদের এই নৌ অবরোধ, সব মিলিয়ে বিশ্ব বাণিজ্যের 12টা বাজিয়ে দেওয়ার এক চরম মহড়া শুরু হয়ে গেছে। ইয়েমেনের রাজধানী সানা থেকে হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি যখন ক্যামেরার সামনে দাঁড়ালেন, তার চোখে মুখে ছিল এক অপ্রতিরোধ্য বিজয়ের আত্মবিশ্বাস। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আমরা উত্তেজনা বৃদ্ধির জবাব উত্তেজনা বাড়িয়েই দেব। হুতিদের এই রণকৌশল কিন্তু ফাঁকা আওয়াজ নয়, তারা কথার চেয়ে কাজে বিশ্বাসী। আর তা ইতিমধ্যেই প্রমাণ করেছে লোহিত সাগরে একের পর এক ইসরায়েলি ও পশ্চিমা জাহাজে সফল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এবার লড়াই যখন চূড়ান্ত পর্যায়ে, তখন হুতিরা তাদের অভিযানের পরিধি আরও বাড়িয়ে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে একই যুগে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছে। লোহিত সাগরে জমদ ইসরায়েলি জাহাজের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। হুতিদের এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য অত্যন্ত সুনির্দিষ্ট। সুয়েজ খাল অভিমুখী লোহিত সাগরের এই রুটটি ইসরায়েলের অর্থনীতির ফুসফুস, আর ঠিক সেই ফুসফুসটাই এবার চেপে ধরেছে ইয়েমেনের এই সাহসী যোদ্ধারা। হুতিদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, লোহিত সাগরের জলপথে ইসরায়েলের নৌ চলাচল এখন থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই পথে শত্রু নৌযানের কোন রকম গতিবিধি দেখা গেলেই আমরা সেগুলোকে আমাদের সশস্ত্র বাহিনীর বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করব। এর মানে দাঁড়ায়, লোহিত সাগরের নীল জল এখন ইসরায়েলি জাহাজের জন্য সাক্ষাৎ জমদ। শুধু মুখের কথায় সীমাবদ্ধ না থেকে হুতিরা ইতিমধ্যেই ইসরায়েলের উপকূলীয় শহর জাফায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাদের সামরিক সক্ষমতা জানান দিয়েছে। ইরান, ফিলিস্তিন, লেবানন ও ইরাকের ওপর ইসরায়েলি আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতেই যে এই পদক্ষেপ, তার বলার অপেক্ষা রাখে না। এই পুরো ভূ রাজনৈতিক খেলায় যদি কাউকে নায়কের আসনে বসাতে হয়, তবে নির্দ্বিধায় তা ইরান ও ইয়েমেনের হুতিরা। মার্কিন যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের অত্যাধুনিক অস্ত্র, বিমানবাহী রণতরী আর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ইয়েমেনের সাধারণ হুতি যোদ্ধারা আজ বিশ্ব মঞ্চে বুক চিতিয়ে লড়ছে। এখানে ইরান যেন এক দক্ষ দাবারু, যে পর্দার আড়াল থেকে এবং সরাসরি উভয়ভাবেই প্রতিরোধের এই অক্ষকে নেতৃত্ব দিচ্ছে। আর হুতিরা হচ্ছে সেই দাবার মাঠের সবচেয়ে সাহসী ও ক্ষিপ্র ঘোড়া, যারা এক লাফে শত্রুর শিবিরে আতঙ্ক তৈরি করতে ওস্তাদ। এই যৌথ প্রতিরোধ কি শেষ পর্যন্ত ইসরায়েলকে নতজানু হতে বাধ্য করবে, নাকি এই জলপথকে কেন্দ্র করেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা? লোহিত সাগরের উত্তাল তরঙ্গ এখন সেই উত্তর খোঁজার অপেক্ষায়। ইসরায়েলের সাম্প্রতিক এক আঘাতে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাশিয়া ও ইরানের মধ্যে একটি লুকানো অস্ত্র সরবরাহ পথ। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, এই পথ দিয়ে নীরবে ইরানকে ড্রোন, অস্ত্র আর যুদ্ধের তথ্য দিয়ে সহায়তা করছে মস্কো। তারা বলছে, ভ্লাদিমির পুতিন এখন সরাসরি নয়, কিন্তু নীরবে ইরানের পাশে দাঁড়িয়েছে। ড্রোন সরবরাহ করা হচ্ছে, সঙ্গে দেয়া হচ্ছে স্যাটেলাইট ছবি, টার্গেটিং ডেটা, অর্থাৎ কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সেই তথ্যও পৌঁছে যাচ্ছে তেহরানের হাতে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসের শুরু থেকে এই সরবরাহ শুরু হচ্ছে। ড্রোনের পাশাপাশি পাঠানো হচ্ছে চিকিৎসা সরঞ্জাম, সবকিছুই গোপনে, নিঃশব্দে। মাসের শেষ নাগাদ এই ডেলিভারি সম্পূর্ণ হওয়ার কথা। আর এই সহযোগিতা শুরু হচ্ছে ঠিক তখনই যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। অর্থাৎ যুদ্ধের উত্তাপে তৈরি হয়েছে নতুন এক শক্তিশালী জোট, মস্কো তেহরান অক্ষ। ইরান ইতিমধ্যেই তাদের যুদ্ধ কৌশলের কেন্দ্রে নিয়ে এসেছে কামিকাজে ড্রোন। একবার ছোড়া হয়, সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হয়। ফেব্রুয়ারির শেষ দিক থেকে হাজার হাজার এমন ড্রোন ব্যবহার করেছে ইরান, আঘাত হেনেছে মার্কিন ও মিত্র বাহিনীর ঘাঁটিতে। অন্যদিকে রাশিয়াও থেমে নেই। তারা আগে থেকেই ইরানের শাহেদ ধাঁচের ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে। শুধু ব্যবহারই নয়, সে ডিজাইন কপি করে আরও উন্নত করেছে। ভারী বিস্ফোরক বহন করতে সক্ষম করেছে, যাতে প্রতিটি আঘাত হয় আরও ভয়ঙ্কর। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান দ্রুত এই প্রযুক্তি নিজের হাতে নিতে পারে, তাহলে তাদের ড্রোন হামলার শক্তি ও পাল্লা কয়েকগুণ বেড়ে যাবে। তখন যুদ্ধের চিত্রই বদলে যেতে পারে। তবে এখানেই শেষ নয়।
ইরান রাশিয়ার কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চেয়েছে। ইতিমধ্যে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহে সম্মত হয়েছে মস্কো, কিন্তু সবচেয়ে শক্তিশালী S-400 সিস্টেম দিতে এখনও রাজি হয়নি রাশিয়া, কারণ এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষ আরও তীব্র হতে পারে। এইসব ঘটনার মাঝে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, কাস্পিয়ান সাগরের একটি গোপন রুট যেখান দিয়ে রাশিয়া ইরানে অস্ত্র পাঠাতো বলে ধারণা করা হচ্ছে, আর সেই পথে আঘাত হেনেছে ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের একটি নৌ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ছিল এই গোপন সরবরাহ পথের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি এই সংখ্যাতে প্রথমবার যখন ক্যাস্পিয়ান সাগরে সরাসরি ইরানে আঘাত হানা হলো। এই হামলার পরেই রাশিয়া এক ধরনের সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, যদি যুদ্ধ কাস্পিয়ান অঞ্চলে ছড়িয়ে পড়ে তাহলে তারা এটিকে চরম নেতিবাচকভাবে দেখবে। তবে মস্কো এখনও সব অভিযোগ অস্বীকার করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এখন অনেক ভুয়া খবর ছড়াচ্ছে, তবে একটি বিষয় সত্য, আমরা ইরানের সঙ্গে আমাদের এই সংলাপ চালিয়ে যাচ্ছি। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দেয়া 15 দফা শান্তি প্রস্তাব নিয়েও সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া। তারা বলছে, এই ধরনের তথ্য কতটা সত্য তা নিশ্চিত নয়, এমনকি ইরানও নাকি এই প্রস্তাবের বিষয়ে মস্কোকে কিছুই জানায়নি। ইরানের ছোড়া উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমাদ ও মাল্টিওয়ারহেড ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। বিশেষ করে লক্ষ্যবস্তু ছিল দিমনা, যেখানে রয়েছে ইসরায়েলের প্রধান পারমাণবিক স্থাপনা। মাত্র কয়েকদিনের মধ্যেই দ্বিতীয়বারের মতো এই স্থানে হামলা চালানো হলো। ইরানি গণমাধ্যম দাবি করছে, আগের হামলায় ডিমোনা ও আশেপাশের এলাকায় 200-র বেশি মানুষ হতাহত হয়েছে, যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি। শুধু দিমোনা নয়, হামলার তালিকায় ছিল তেল আবিব এবং দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। একটি ক্ষেপণাস্ত্র হাইফা অঞ্চলে ক্লাস্টার বোমা বহন করছিল। আকাশে সেটি ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে বিস্ফোরিত হয়। এর একটি অংশ একটি আবাসিক বাড়িতে আঘাত হানে, যার ফলে ভবনটির দেয়ালে স্পষ্ট ক্ষতির চিহ্ন দেখা যায়। তবে আশ্চর্যের বিষয়, সেই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, কিন্তু ভয় আতঙ্ক সেটি ছড়িয়ে পড়ে চারদিকে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরাসরি আহত না হলেও বহু মানুষ মানসিক আঘাতে ভুগছে। আতঙ্ক উদ্বেগ এগুলো এখন নতুন এক যুদ্ধের অংশ। এদিকে শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইরান। অন্যদিকে আবার নতুন এক বিস্ফোরক খবর। 24 মার্চ ইরানের ভেতরেই 2টি জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে। লক্ষ্য ছিল ইস্পাহানের গ্যাস অবকাঠামো এবং খোরামশারের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ পাইপলাইন। এই হামলা হয়েছে ঠিক সেই সময় যখন ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র 5 দিনের জন্য এসব স্থাপনায় হামলা বন্ধ রাখবে। তাহলে প্রশ্ন উঠছে, কে কাকে ভুল তথ্য দিচ্ছে? ট্রাম্প বলছেন আলোচনা এগোচ্ছে, ইরান বলছে আলোচনা নেই, শুধু প্রতিশোধ। এই দ্বন্দ্বের মাঝে এক ভয়ঙ্কর বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধ এখন আর শুধু বোমা বা গুলির নয়, এটি তথ্যেরও যুদ্ধ। একদিকে কূটনীতির কথা, অন্যদিকে ক্ষেপণাস্ত্রের গর্জন। আর এই দুইয়ের সংঘর্ষেই মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক অজানা ভবিষ্যতের সামনে। শেষ পর্যন্ত কি আলোচনা টেবিল জিতবে, নাকি যুদ্ধক্ষেত্রই ঠিক করে দেবে ইতিহাসের নতুন অধ্যায়? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও আগুন, আর সেই আগুনের ভেতরেই যেন তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা। কথার টেবিলে শান্তির প্রতিশ্রুতি, আর যুদ্ধক্ষেত্রে আগুন ঝরা প্রতিশোধ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস ঘোষণা করল অপারেশন ট্রু প্রমিস 4-এর 78তম ঢেউ শুরু হয়েছে। আর সেই ঢেউ শুধু কোনো হামলা নয়, এটি যেন এক বার্তা। আলোচনার ভাষা নয়, এখন কথা বলছে ক্ষেপণাস্ত্র। ইরানে হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে যুক্তি দিচ্ছেন, মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। গত সপ্তাহে বেশ কয়েকবার ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে সৌদি যুবরাজে। এসব আলোচনার বিষয়ে জানেন এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই কথা জানিয়েছে। সৌদি যুবরাজ যুক্তি দিয়েছেন, ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দীর্ঘমেয়াদী হুমকির মুখে রেখেছে, যা ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমে দূর করা যেতে পারে। তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন। ইরানের হামলা সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের হৃদয়ে। ইরানের এলিট বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বলছে, এই হামলা ছিল এমন সব সামরিক গোয়েন্দা স্থাপনায় যেগুলো এতদিন অভেদ্য বলে মনে করা হতো। কিন্তু হামলার সীমা সেখানেই থেমে থাকেনি। ইরান দাবি করছে তারা আঘাত হেনেছে রামাদগান, নেগেভ এবং বীরশেবা এর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টারগুলোতে। লক্ষ্য ছিল লজিস্টিক্স, সামরিক সমন্বয় কেন্দ্র, অর্থাৎ যুদ্ধ চালানোর মেরুদণ্ড। এই হামলায় ব্যবহার করা হয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনের ছাঁদ।
ইরানের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইরানি সূত্রগুলো বলছে, বিভিন্ন স্থানে আগুনের গোলা, ধোঁয়ার স্তম্ভ আর এক অদ্ভুত বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। তারা আরও অভিযোগ করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে এই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন করার চেষ্টা করছে। সংখ্যাটা ভয় ধরানো। ইরানের দাবি, এই হামলার সময় 20 লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। এ যেন শুধু সামরিক আঘাত নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। একই সঙ্গে এই সংঘাতের আরও একটি ভয়ঙ্কর দিক সামনে এসেছে। আগের ঢেউগুলোতেও ইরান শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি সবই ছিল হামলার আওতায়। এই অবস্থায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ স্পষ্ট বার্তা দিয়েছেন, আগ্রাসীদের জন্য অপমানজনক শাস্তি চাই। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে সশস্ত্র বাহিনী পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডারের মুখপাত্র আলী আবদুল্লাহি আলী আবাদি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের আলী আবদুল্লাহি আলী আবাদির এই মন্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয়। সেখানে তিনি বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী দেশের অখণ্ডতা রক্ষায় গর্বিত, বিজয়ী এবং অবিচল, আর এই পথ পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত অব্যাহত থাকবে। দক্ষিণ লেবাননের আকাশসীমায় অনুপ্রবেশকারী একটি ইসরায়েলি যুদ্ধবিমানকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় সম্ভাব্য হামলার উদ্দেশ্যে আসা বিমানটিকে লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সারফেস 2 এয়ার মিসাইল ছুড়লে সেটি পিছু হটতে বাধ্য হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানটি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দক্ষিণাংশে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিটের তাৎক্ষণিক তৎপরতায় বিমানটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং দ্রুত ইসরায়েলি সীমানার দিকে ফিরে যায়। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইলের ব্যবহার লেবানন যুদ্ধের কৌশলগত সমীকরণ বদলে দিচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে যখন দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত অঞ্চল দখলের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তখন হিজবুল্লাহর এই পাল্টা প্রতিরোধ বড় ধরনের সংকেত দিচ্ছে। উত্তর ইসরায়েলের আকাশে হঠাৎ করে ভেসে ওঠে আতঙ্কের গর্জন, সাইরেন বেজে ওঠে, মানুষ দৌড়ে আশ্রয় খুঁজে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের কার্নিয়ালি শহরে এক বিশাল রকেট হামলা চালিয়েছে। এই হামলায় 50 2 ব্যক্তি আহত হয়েছে। বিস্ফোরণ আর শেল ছিটকে তাদের শরীর ক্ষত বিক্ষত করেছে। ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা জানিয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। শুধু কার্নিয়ালি নয়, হাইফার উপকণ্ঠেও ছোড়া হয়েছে অন্তত 10টি রকেট। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পেরেছে, আবার কিছু নির্জন স্থানে পড়তে দেওয়া হয়েছে নির্ধারিত কৌশল অনুযায়ী। এই হামলার কয়েক ঘন্টা আগে ইসরায়েলি বাহিনী একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত গ্যাস স্টেশন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। সেই আগুনের জবাবেই যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে হিজবুল্লাহর প্রতিক্রিয়া। দক্ষিণ লেবানন আর উত্তর ইসরায়েল এখন কার্যত এক সক্রিয় যুদ্ধক্ষেত্র। ইসরায়েলি সাঁজোয়া যান, সামরিক ঘাঁটি এবং বসতিগুলো টানা হামলার মুখে। সংঘর্ষের মাত্রা দ্রুত বাড়ছে আর প্রতিটি মুহূর্তে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আধুনিক মেরকাভা ট্যাঙ্ক 2বার আঘাত করে। শুধু তাই নয়, একটি সরিয়ে নেওয়ার হেলিকপ্টারকেও লক্ষ্যবস্তু বানানো হয়। এতে স্পষ্ট হয়, স্থল আর আকাশ দুই দিকেই আঘাত হানার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। আরও এক ধাপে তারা দেখায় নতুন সক্ষমতা। হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিট হঠাৎ করেই এক সাহসী আক্রমণ চালায়। মাটি থেকে আকাশে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকে, ফলে সেটি এলাকা ছাড়তে বাধ্য হয়। এটি ইসরায়েলের আকাশ আধিপত্যের উপর সরাসরি চ্যালেঞ্জ। রাতভর চলতে থাকে স্থল অভিযান। আল কাওয়াজা এলাকার কাছে একটি অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়, যেখানে ইসরায়েলি সেনা ও সাঁজোয়া যান প্রস্তুত ছিল সামনে এগোনোর জন্য। হিজবুল্লাহ দাবি করেছে, তারা সীমান্ত এলাকায় ইসরায়েলি অগ্রগতি প্রতিহত করেছে। উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহর সরাসরি হামলার মুখে পড়ে, যদিও আগে থেকেই বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছিল। হিজবুল্লাহ বলছে, এই বসতিগুলো এখন সামরিকীকৃত, তাই এগুলো তাদের কাছে বৈধ লক্ষ্য। দিনের আলোয় আবারও আকাশ জ্বলে ওঠে। দক্ষিণ লেবানন থেকে প্রায় 30টি রকেট ছোড়া হয় হাইফা উপসাগরের দিকে। আকাশ প্রতিরক্ষা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়। অধিকাংশ রকেট মাঝ আকাশেই ধ্বংস করা হয়। আপাতত বড় ক্ষয়ক্ষতির খবর নেই।
ইরান আর শুধু নির্ভুল লক্ষ্যভেদই করছে না, এবার তারা ব্যবহার করছে ক্লাস্টার ওয়ারহেড, যা আকাশেই বিস্ফোরিত হয়ে অসংখ্য ছোট বোমায় ভেঙে পড়ে। ফলে একটি মিসাইল আটকানো গেলেও বিপদ শেষ হয় না, বরং শুরু হয় আরেক দফা আঘাত। মাটিতে ছড়িয়ে পড়া শেল, ধাতব টুকরো আর আগুনের ঝড়। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতদিন অনেক মিসাইল ঠেকিয়েছে, কিন্তু এখন সেই ঢালেই দেখা দিচ্ছে ফাটল। কারণ ক্লাস্টার ওয়ারহেডের বিরুদ্ধে এই প্রতিরক্ষা পুরোপুরি কার্যকর নয়। সাম্প্রতিক এক ঘটনায় বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বেন গুরিয়ন বিমানবন্দর ইসরায়েলের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। সেই গুরুত্বপূর্ণ স্থাপনাতেই আঘাত হেনেছে ইরানের মিসাইল, যদিও সরাসরি নয়। 19 মার্চের ঘটনায় দেখা যায় একটি ব্যালিস্টিক মিসাইল আকাশেই প্রতিহত করা হয়, কিন্তু সেখান থেকেই ছড়িয়ে পড়ে অসংখ্য ছোট বোমা, যেগুলো বিমানবন্দরের ভেতরে এসে পড়ে। রানওয়ে অক্ষত থাকলেও ক্ষতিগ্রস্ত হয় পার্কিং এলাকায় থাকা 3টি ব্যক্তিগত বিমান। এর মধ্যে একটি বিমান আগুনে পুড়ে যায়, অর্থাৎ মূল মিসাইল লক্ষ্যভেদ করতে পারেনি, তবুও ক্ষতি হয়েছে। এবং সেটি সবচেয়ে বড় বার্তা। বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের নতুন কৌশল, যেখানে সরাসরি আঘাত না লাগবে বিস্তৃত এলাকায় ক্ষতি ছড়িয়ে দেওয়া সম্ভব। এই ক্লাস্টার ওয়ারহেডগুলো আকাশে বিস্ফোরিত হয়ে ডজন ডজন ছোট বোমায় ভেঙে যায়। প্রতিটি বোমা আলাদা আলাদা জায়গায় পড়ে, আলাদা আলাদা ক্ষতি করে। ফলে একটি লক্ষ্যবস্তু নয়, পুরো একটি এলাকা হয়ে ওঠে আঘাতের শিকার। এটি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ, কারণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা মূলত বড় মিসাইল ঠেকানোর জন্য তৈরি। কিন্তু যখন সেই মিসাইলে আকাশে ভেঙে শত শত টুকরো হয়ে যায়, তখন সবগুলোকে আটকানো প্রায় অসম্ভব। ফলাফল আকাশে জয়, মাটিতে ক্ষতি। বিশেষজ্ঞরা আরও বলছেন এটি সেকেন্ডারি ড্যামেজ বা দ্বিতীয় ধাপের ক্ষতির উদাহরণ। অর্থাৎ মিসাইল আটকানো গেলেও তার টুকরো, ধ্বংসাবশেষ বা সাবমিউনিশন নিচে পড়ে নতুন করে ধ্বংস ডেকে আনে, এবং এই কৌশলই এখন ইরানের শক্তি হয়ে উঠছে। একদিকে তারা একসঙ্গে অনেক মিসাইল ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখছে, যাকে বলা হয় স্যাচুরেশন অ্যাটাক। অন্যদিকে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করে নিশ্চিত করছে কিছু না কিছু ক্ষতি হবে। এ যেন দুই দিক থেকে আঘাত। এই নতুন কৌশল ইঙ্গিত দিচ্ছে আরও বড় বিপদের দিকে, কারণ বিমানবন্দর, রেল স্টেশন, শিল্প এলাকা, যেসব জায়গা গুরুত্বপূর্ণ ও ঘন বসতিপূর্ণ, সেগুলো এখন আরও বেশি ঝুঁকির মধ্যে। একটি মিসাইলই পারে পুরো এলাকাকে বিপদে ফেলতে। ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিরক্ষা থাকা সত্ত্বেও এই ধরনের আঘাত পুরোপুরি ঠেকানো কঠিন, কারণ আকাশে বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, এবং সেটি এখন সবচেয়ে বড় ভয়। কারণ যুদ্ধ আর শুধু লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নেই, এখন যুদ্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে অপ্রত্যাশিতভাবে, অনিয়ন্ত্রিতভাবে। ইরান ইতিমধ্যেই এমন একাধিক মিসাইল ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে, যেগুলোতে ক্লাস্টার ওয়ারহেড রয়েছে। 19 মার্চও এমন একটি মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বিশ্লেষকরা। মার্কিন রণতরী নিশানা করে আবার ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিশানা করে উপকূলীয় অঞ্চল থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী 25 মার্চ এমন দাবি করেছে। ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে সশস্ত্র বাহিনী মার্কিন এই রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই অভিযানের কথা জানিয়েছে। ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শামরাম ইরানি বলেছেন, শত্রুর বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাগালে আসামাত্রই লক্ষ্যবস্তু করা হবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। প্রতিটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ওদিকে ইসরায়েলে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মাত্র 40 মিনিটে ইহুদিবাদী ভূখণ্ডে 4 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে এই তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, 40 মিনিটের ব্যবধানে ইসরায়েলে 4 দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর আগে বৃহত্তর তেল আবিব এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলি আর্মি রেডিও তেল আবিবের আশপাশে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। এছাড়া হাদেরা এলাকায় একটি বড় বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশন। এর আগের দিনও তেল আবিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।
25 মার্চ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এই তথ্য জানিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এক বিবৃতিতে IRGC জানায়, বিবৃতিতে বলা হয়, খাইবার শেখান এমাদ-এসএসজি সহ শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং IRGCর অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল তেল আবিবের উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে গোয়েন্দা স্থাপনা, রামাত গান ও নেগেভে ইসরায়েলি সেনাবাহিনীর বাণিজ্যিক ও সহায়তা কেন্দ্র এবং বীরসেবার সামরিক লজিস্টিক ও দক্ষিণাঞ্চলীয় কমান্ড সেন্টার। IRGCর দাবি, হামলার ফলে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আগুন ও ধোঁয়ার বিস্তৃত দৃশ্য দেখা গেছে এবং 20 লাখের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে, যা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার প্রমাণ। সংস্থাটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পেন্টাগন ও ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমান যুদ্ধ সংক্রান্ত খবর ও হামলার চিত্র গোপন করছে, যা শত্রুপক্ষের উদ্বেগের স্পষ্ট প্রমাণ। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে তেহরান। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঞ্চলিক ঘাঁটি এবং অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। যুদ্ধের তৃতীয় সপ্তাহ, আর সেই যুদ্ধ যেন এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র, কিন্তু সেই শক্তির গতি যেন হঠাৎ থেমে গেছে। হাজার হাজার নতুন সেনা পাঠানোর প্রস্তুতি, $200 বিলিয়ন যুদ্ধ বাজেট সবই ইঙ্গিত দিচ্ছে এক কঠিন বাস্তবতার দিকে। ইরানের আগুন এখন শুধু জ্বলছে না, ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কঠিন চাপে। একদিকে যুদ্ধ থামছে না, অন্যদিকে প্রতিদিন বাড়ছে ক্ষয়ক্ষতি, খরচ আর অনিশ্চয়তা। লাইভ টেলিভিশনে তার কথাতেই যেন ধরা পড়েছে সেই চাপের ছাপ। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা পাঠানোর কথা ভাবছে। এই পদক্ষেপের উদ্দেশ্য যুদ্ধের বিকল্প বাড়ানো, প্রয়োজনে বড় আকারের অভিযান চালানো। প্রথম লক্ষ্য হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ। এখানকার নিরাপত্তা নিশ্চিত করতে আকাশ ও নৌবাহিনী মোতায়েনের পরিকল্পনা চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পুরো নিয়ন্ত্রণ নিতে হলে ইরানের উপকূল পর্যন্ত অভিযান চালাতে হতে পারে। সেখানেই লুকিয়ে আছে বড় ঝুঁকি। কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখন অত্যন্ত শক্তিশালী। উপকূলীয় এলাকায় অভিযান মানে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা। আলোচনায় এসেছে খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। এই দ্বীপে অভিযান চালানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এখানেও ঝুঁকি একই, প্রবল প্রতিরোধ। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ। মার্কিন পরিকল্পনায় রয়েছে বোমা হামলার পর সেই স্থাপনাগুলো নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনা। অর্থাৎ যুদ্ধ শুধু আকাশে বা সমুদ্রে নয়, মাটিতেও ছড়িয়ে পড়তে পারে। তবে হোয়াইট হাউস বলছে, এখনই স্থল সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়নি, কিন্তু সব অপশন খোলা আছে। এই বার্তাই সবচেয়ে বেশি আতঙ্ক তৈরি করছে। এই যুদ্ধের আরেকটি বড় দিক অর্থ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন $200 বিলিয়ন বেশি বাজেট চেয়েছে। এই অর্থ লাগবে দীর্ঘমেয়াদী বিমান হামলা, নৌ অভিযান এবং সম্ভাব্য স্থলযুদ্ধের জন্য। কিন্তু এই বিশাল অঙ্কের অর্থ নিয়ে প্রশ্ন তুলছেন আইন প্রণেতারা। যুদ্ধ কতদিন চলবে, খরচ কতদূর যাবে, আর এর শেষ কোথায়? এর মধ্যেই যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা ইতিমধ্যে ইরানের ওপর 7,800টির বেশি হামলা চালিয়েছে। এতে ইরানের 120টির বেশি নৌযান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনাও নষ্ট হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী লক্ষ্য হতে পারে ইরানের তেল অবকাঠামো। অর্থাৎ যুদ্ধ এখন অর্থনীতির দিকেও ছড়িয়ে পড়ছে। একদিকে ইসরায়েল ইরানের গ্যাস ক্ষেত্রে আগুন লাগাচ্ছে, অন্যদিকে ইরান পাল্টা আঘাতে পুরো অঞ্চলকে অস্থির করে তুলছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সেখানে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে উত্তর ও মধ্য ইসরায়েল সহ জেরুজালেম এলাকায় বিমান হামলার সতর্ক সংকেত বাজার পরপরই এই হামলার খবর আসে। তাৎক্ষণিকভাবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। তাছাড়া আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা তাও জানা যায়নি। গত বছর ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের 12 দিনের যুদ্ধের সময়েও হাইফার তেল শোধনাগারটি আক্রান্ত হয়েছিল। দক্ষিণ ইসরায়েলের আকাশে যেন হঠাৎই আগুন জ্বলে উঠল। সাইরেন বেজে উঠল, মানুষ দৌড়াতে লাগলো আশ্রয়ের খোঁজে। আর ঠিক সেই মুহূর্তেই আকাশ চিরে নেমে এলো ক্ষেপণাস্ত্র। এটি কোনো সাধারণ হামলা নয়, এটি ছিল শক্তির ঘোষণা, প্রতিশোধের বার্তা।
ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তারা তাদের চলমান ট্রু প্রমিস 4 অভিযানের ৭৩তম ধাপ শুরু করেছে। একসঙ্গে একাধিক শহরে আঘাত, ডিমোনা, আরাদ, এলাত, বেয়ারশেবা, কিরিয়াত গাত, একটি সমন্বিত, পরিকল্পিত এবং ভয়ঙ্কর আক্রমণ। এই হামলার কেন্দ্রে ছিল উন্নত ক্ষেপণাস্ত্রের ঝড়। ব্যবহার করা হয়েছে ফাত্তা মিসাইল, একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা উচ্চ গতিতে উড়ে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এর সঙ্গে ছিল গাদার মিসাইল এবং ইমাদ মিসাইল, দীর্ঘ পাল্লার শক্তিশালী অস্ত্র যা নির্ভুলভাবে গভীরে আঘাত হানতে সক্ষম। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোনও ছিল এই আক্রমণের অংশ। একটি পূর্ণাঙ্গ আকাশ যুদ্ধ, নিঃশব্দে শুরু, বিস্ফোরণে শেষ। সবচেয়ে আলোচিত লক্ষ্য ডিমোনা। এই শহরেই রয়েছে নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, ইসরায়েলের সবচেয়ে গোপনীয় পারমাণবিক গবেষণা কেন্দ্র। বছরের পর বছর ধরে রহস্যে ঢাকা এই স্থাপনায় হঠাৎ হয়ে উঠল যুদ্ধের কেন্দ্রবিন্দু। ইসরায়েলি সূত্র জানিয়েছে অন্তত ১৮০ জন আহত হয়েছে ডিমোনা ও আশেপাশের এলাকায়। কেউ শার্প নিয়ে বিদ্ধ, কেউ আতঙ্কে আহত, কেউ আশ্রয়ে দৌড়াতে গিয়ে পড়ে গেছে। রাস্তা জুড়ে অ্যাম্বুলেন্স, হাসপাতালে লম্বা লাইন, রাতের অন্ধকারে আলো জ্বলছে শুধু জরুরি কক্ষে। এই হামলার পেছনে রয়েছে প্রতিশোধের গল্প। ইরান বলছে তাদের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আগে হামলা চালানো হয়েছিল। সেই আঘাতের জবাবেই তারা এবার সরাসরি আঘাত করেছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনার কাছাকাছি। যদিও আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে ডিমোনার পারমাণবিক কেন্দ্রে কোনো ক্ষতি বা তেজস্ক্রিয়তার প্রমাণ পাওয়া যায়নি, তবুও আতঙ্ক কমেনি, কারণ আঘাতের প্রতীকী গুরুত্ব বিশাল। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যা একসময় ছিল অপ্রতিরোধ্য, সেই ঢাল এবার ভেদ হয়েছে বলে দাবি উঠছে। একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়া নতুন প্রশ্ন তুলছে আকাশ কি আর নিরাপদ? বেনিয়ামিন নেতানিয়াহু একে দেশের জন্য সবচেয়ে কঠিন রাতগুলোর একটি বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন একটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে পারমাণবিক স্থাপনায় হামলা পুরো মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। ডিমোনা ১৯৫৮ সাল থেকে কার্যকর, ইসরায়েলের পারমাণবিক শক্তির প্রতীক। যদিও দেশটি কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, তবুও বিশ্বব্যাপী ধারণা ভিন্ন। আর আজ সেই প্রতীকই সরাসরি নিশানায়। রাত নামছে দক্ষিণ ইসরায়েলে, কিন্তু অন্ধকারের চেয়েও ভারী হয়ে আছে অনিশ্চয়তা। এটি কি কেবল সীমিত প্রতিশোধ, নাকি শুরু হচ্ছে আরো ভয়ঙ্কর এক অধ্যায়? বিস্ফোরণের শব্দে কাঁপছে শহর, আতঙ্কে দৌড়াচ্ছে মানুষ। আর ঠিক সেই সময়ে নতুন এক দৃশ্য দেখা গেল। ইরানের পাশে এসে দাঁড়ালো রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। চলমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে ইরানকে সাহায্য করা প্রথম দেশ হিসেবে সামনে এলো রাশিয়া। ক্রেমলিনের নির্দেশে একটি বিশেষ রুশ পরিবহন বিমান ১৩ টন জরুরি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ নিয়ে ইতিমধ্যে গন্তব্যে পৌঁছেছে। এই সহায়তার লক্ষ্য একটাই, যুদ্ধের মধ্যে সংকটে পড়া ইরানের হাসপাতালগুলোকে কিছুটা স্বস্তি দেওয়া। কয়েক সপ্তাহ ধরে টানা বোমা হামলায় ইরানের অনেক শহরে হাসপাতালগুলো প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছেছে। আহত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু চিকিৎসা সরঞ্জাম কমে যাচ্ছে। সেই কঠিন সময়েই রাশিয়ার এই সহায়তা যেন জরুরি এক জীবনরেখা হয়ে উঠেছে। রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে তাদের একটি বিশেষ I-76 পরিবহন বিমান এই ত্রাণ বহন করে নিয়ে যায়। বিমানটি প্রথমে অবতরণ করে আজারবাইজানে, এরপর সেখান থেকে সড়ক পথে চিকিৎসা সরঞ্জামগুলো ইরানে পৌঁছে দেওয়া হয়। এইসব সরঞ্জাম গ্রহণ করে ইরানের ত্রাণ সংস্থা ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তেহরানের পক্ষ থেকে আসা বিশেষ অনুরোধের পরই এই সহায়তা পাঠানো হয়েছে। টানা বোমাবর্ষণে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন, ফলে দেশের চিকিৎসা ব্যবস্থা তীব্র চাপের মুখে পড়েছে। এই সংঘাত শুরু হয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি। তারপর থেকেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে খবর এসেছে। খবর ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর পর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। নতুন নেতৃত্বে উঠে আসে তার ছেলে মুস্তফা খামেনির নাম। এই ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে মস্কো। ফলে অনেক বিশ্লেষক বলছেন ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক এখন আরও শক্তিশালী হয়ে উঠছে।
এদিকে যুদ্ধের প্রভাব পড়েছে সমুদ্রপথেও। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আজারবাইজানের মধ্য দিয়ে যে স্থলপথ রয়েছে সেটি এখন ইরানের জন্য গুরুত্বপূর্ণ এক লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আজারবাইজানের মধ্য দিয়ে যে স্থলপথ রয়েছে সেটি এখন ইরানের জন্য গুরুত্বপূর্ণ এক লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যুদ্ধের উত্তাপ এখানেই থেমে নেই। এবার নতুন এক হুমকি শোনা গেল তেহরান থেকে। ইরান ঘোষণা দিয়েছে প্রয়োজনে তারা ইউক্রেনেও হামলা চালাতে পারে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, ইসরায়েলকে ড্রোন ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সহায়তা করছে ইউক্রেন, আর এর মাধ্যমে কিয়েভ কার্যত ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে জড়িয়ে পড়েছে। আজিজি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, ইউক্রেন এখন সেই সংঘাতের একটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই আত্মরক্ষার অধিকার ব্যবহার করে ইরান ইউক্রেনের যে কোনো স্থানে আঘাত হানতে পারে। তিনি জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করেন, যেখানে আত্মরক্ষার অধিকার স্বীকৃত। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সক্রিয় ভূমিকা দেখাচ্ছেন। তিনি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন সম্পদ রক্ষায় সাহায্যের জন্য ওয়াশিংটন কিয়েভের কাছে সহায়তা চেয়েছে। একদিকে শত শত ড্রোন আর ক্ষেপণাস্ত্র ছুড়ে দিচ্ছে ইরান, অন্যদিকে সেগুলো ঠেকাতে গিয়ে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। প্রতিটি আঘাত প্রতিহত করতে গিয়ে তাদের অস্ত্র ভাণ্ডার যেন দ্রুত খালি হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের অভ্যাসত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় পশ্চিমা দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম চাপের মুখে পড়েছে। প্রতিটি হামলা ঠেকাতে একের পর এক দামি ক্ষেপণাস্ত্র ছুটতে হচ্ছে। আর সেই কারণেই এখন বড় প্রশ্ন উঠছে, এই প্রতিরক্ষা অস্ত্র কতদিন চলবে? এই সংকট সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইউরোপেরই শক্তিশালী দেশ ফ্রান্সে। দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তারা সম্প্রতি জরুরি বৈঠকে বসেছেন, কারণ তাদের আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত দ্রুত কমে আসছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে বর্তমানে ফ্রান্সের যুদ্ধ বিমান রাফাল মোতায়েন রয়েছে। এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ইরানের তথাকথিত কামিকাজে ড্রোন ভূপাতিত করা হচ্ছে। এই ড্রোনগুলো ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত উন্নত ক্ষেপণাস্ত্র মিকা মিসাইল। কিন্তু এখানেই বড় সমস্যা, একটি মিকা ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৬ থেকে ৭ লাখ ইউরো। অন্যদিকে ইরানের অনেক ড্রোনের দাম কয়েক হাজার ডলার মাত্র। অর্থাৎ যুদ্ধের এই সমীকরণে প্রতিটি প্রতিরক্ষা আঘাতেই বিপুল অর্থ ব্যয় হচ্ছে। ফলে ফ্রান্সের সামরিক বিশেষজ্ঞরা এখন বলছেন, এই ব্যয়বহুল প্রতিরক্ষা কৌশল দীর্ঘদিন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে, কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও দ্রুত নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করে সরবরাহ দিতে পারছে না। এই সংকট শুধু ফ্রান্সেই সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আরব দেশও একই সমস্যার মুখোমুখি। বিশেষ করে কাতার, আরব আমিরাত, সৌদি আরবে মোতায়েন করা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। এই দেশগুলোতে ব্যবহৃত হচ্ছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট, কিন্তু প্রতিটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে খরচ হচ্ছে ৩০ থেকে ৬০ লাখ ডলার। অর্থাৎ সস্তা ড্রোন ঠেকাতে কোটি কোটি ডলারের অস্ত্র ব্যবহার করতে হচ্ছে। যুদ্ধের এই অসম ব্যয়ের কারণে পশ্চিমা দেশগুলোর অস্ত্রাগারে দ্রুত টান পড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনও অফুরন্ত অস্ত্র রয়েছে। তার ভাষায়, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র যে কোনো সময় প্রতিরক্ষা জোরদার করতে পারবে। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে মাঠের বাস্তবতা এত সহজ নয়। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও বড় ধরনের চাপের মুখে পড়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমে আসছে বলে গুঞ্জন উঠেছে। যদিও ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছে। এই পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র এখন নতুন কৌশল নিচ্ছে। বিশ্বের অন্য অঞ্চলে মোতায়েন করা কিছু প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে সরিয়ে আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড। জানা গেছে, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা এই ব্যবস্থার একটি বড় অংশ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়েছে। এদিকে ইরান নিজস্ব শক্তির ওপর ভর করে আরও বড় দাবি করছে। তাদের বক্তব্য অনুযায়ী দেশের বিভিন্ন ভূগর্ভস্থ ঘাঁটি ও সুড়ঙ্গে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। এই অস্ত্র ভাণ্ডারের অনেকটাই এখনও ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে তেহরান। ফলে যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে।